আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বি ব্রেইনার। তো গত শুক্রবার তোমাদের মেডিকেল এক্সাম হয়ে গিয়েছে। এই মেডিকেল এক্সামের ইংলিশ পার্টটার সলিউশন নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। তো তোমাদের এই ব্যাপারটার সমাধান নিয়ে আসছে বি ব্রেইনার। তো আমি নবীনদ সজীব, আমি আছি তোমাদের সাথে। তো এই ইংলিশ অংশটুকুর সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। ওকে? সো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, এটা হচ্ছে আমাদের ১ নম্বর কোয়েশ্চেন। সো এটাকে যেটা বলতেছে দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে আমাদেরকে এই সেন্টেন্সটার সিম্পল ফর্মটা বের করতে চাচ্ছে। মানে সিম্পল সেন্টেন্স কোনটা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা। আমরা জানি সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা কিরকম হয়, যে আসলে এখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা ফাইনাইট ভার্ব থাকে। রাইট? আচ্ছা, একটা ফাইনাইট ভার্ব যেহেতু থাকে, সো আমাদের কাজটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব কোথায় আছে সেটা বের করা। তো আমরা ১ নম্বর কোয়েশ্চেনটাতে যাই। সো এখানে দেখলাম যে আসলে এখানে হোয়েন ইউজ করা হইছে। তো কনজাংশন, আচ্ছা কনজাংশন ইউজ করা হলে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স হয় অথবা কি হয়? অথবা কমপ্লেক্স সেন্টেন্স হয়, রাইট? এইজন্য যেহেতু হোয়েন ইউজ করা হইছে তাহলে আমরা এই অপশনটাকে বাদ দিচ্ছি। তো এরপরে আমাদের চলে যাচ্ছে ২ নাম্বার কোয়েশ্চেনটা। I am happy for your succeed. Your success makes me happy. Your success will make me happy. আচ্ছা ৩ টাই হইতে পারে। এখন যে কাজটা আমাদেরকে টেকনিক্যালি আমরা আসলে কোন কিছু বাদ দিতে পারছি না। তো আমরা যে কাজটা করব যে একটু সেন্টেন্সটা একটু পড়ি। If you succeed, I shall be happy. আচ্ছা। তো আমরা এই কাজটা করব কি যে if you succeed, I shall be happy. তুমি যদি সফল হও তাহলে আমি কি হব? খুশি হব। ব্যাপারটা এমন। আচ্ছা। আমরা বি নাম্বারটা যদি কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখি, I am happy for your succeed. আচ্ছা, এখানে এই সাকসিড দ্বারা বোঝাচ্ছে যে আসলে তুমি সাকসেস হয়ে গেছো। এইজন্য আমি কি হ্যাপি। তাহলে মিনিংটা হচ্ছে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। মিনিংটা বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সাকসেস যদি তুমি পাও, মানে তুমি সফল যদি হও, তখন আমি কি খুশি হব। রাইট? আচ্ছা, তাহলে এইটা যদি আমি বলি আর এই সেন্টেন্সটা বলতেছে, আমি তোমার সাকসেস এর জন্য, তুমি সফল হয়ে গেছো এজন্য আমি খুশি। তাহলে মিনিংটা বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি। তো সি নাম্বারটা একটু খেয়াল করে দেখো, ইউর সাকসেস মেক্স মি হ্যাপি। এখানেও যেটা বলতেছে তুমি সফল হয়ে গেছো বলে আমি খুশি। আচ্ছা। তাহলে এটাও একই জিনিস, একই কারণে এটাও বাদ। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, সি বাদ। তাহলে ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। আচ্ছা। এখন কি কারণে অ্যান্সার এটা আমাদেরকে বুঝতে হবে। রাইট? আচ্ছা, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তুমি যদি হচ্ছে কি মানে তুমি যে সফল হও সেটা আমাকে কি করবে? আনন্দ দিবে। রাইট? আচ্ছা। আমি খুশি হয়ে যাব, ব্যাপারটা এমন। তাহলে এটা মিনিং এর সাথে যাচ্ছে। তাহলে এটাকে আমরা অ্যান্সার বলতে পারি। আরেকটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে যেটা হচ্ছে, এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব আছে। এইজন্য এটাকে আমরা বলতে পারি এটা সিম্পল ফর্ম। রাইট? আচ্ছা। তো ২ নাম্বারটাতে আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইস দ্য অ্যাকটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট? মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করতে হবে। মানে এটা প্যাসিভে আছে। এটা মেইনলি প্যাসিভে আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। আচ্ছা। অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। আচ্ছা। তো আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের টেকনিক্যালি আমরা এটা সলভ করতে পারি কিনা? তো আমরা জানি আসলে ভয়েসের ক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি দেখতেছি হ্যাজ দ্বারা আমি বুঝতেছি এটা প্রেজেন্ট টেন্স। হ্যাজ দ্বারা আমি বুঝতেছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে আমি অপশনের মধ্যে দেখব কোথায় প্রেজেন্ট টেন্স আছে। আচ্ছা। তো এখানে আছে হ্যাড, তাহলে এটা আমাদের হচ্ছে না। লস্ট, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। হ্যাড দ্বারা আমি বুঝতেছি এটা পাস্ট টেন্স। তাহলে এ নাম্বারটা বাদ। আমি বি নাম্বারটাতে দেখতেছি এখানে আছে লস্ট। লস্ট মানে এটা পাস্ট টেন্স। তাহলে বি নাম্বারটাও বাদ। এরপরে দেখতেছি সি নাম্বারটা, আই হ্যাভ লস্ট মাই বুক। আচ্ছা। তাহলে এটা হতে পারে। ডি নাম্বারটা দেখি, এ বুক অফ মাইন ইজ লস্ট। আচ্ছা, আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি যে আসলে আ কি হয়? আমরা নরমালি জানি যে আসলে আমাদের যেটা হয় কি যে আসলে অবজেক্টটা আম আমরা কি করি? সাবজেক্টটা অবজেক্ট বানাই, অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। এরকমই করি রূপান্তরের ক্ষেত্রে। ভয়েসের ক্ষেত্রে তো আমরা এরকমই করি কাজটা, রাইট? আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে যে আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে মিটা কি অবশ্যই এখানে কি হবে? মির একটা সাবজেক্টিভ ফর্মটা আনতে হবে, রাইট? তাহলে আইটা রাখতে হবে। কিন্তু দেখো এখানে ডি নাম্বারটাতে আই নাই। তাহলে ডি নাম্বারটা বাদ দিচ্ছি। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, ডি বাদ। এ বাদ, বি বাদ, ডি বাদ। তাহলে বাকি কোনটা থাকে? বাকি থাকে সি নাম্বারটা। তাহলে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। সি নাম্বারটা আমি এমনিতে অ্যান্সার দেখাতে পারি। বোঝা গেছে? তারপর যদি বুঝতে চাও একটু খেয়াল করে দেখো। তো আমাদের কাজটা হচ্ছে কি এটা প্যাসিভে আছে। এটাকে আমাদের কি করতে হবে? আমাকে এটা অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। একটু খেয়াল করে দেখো। তো আই, তাহলে আইটাকে আমরা নিয়ে আসলাম এই জায়গায়। আচ্ছা। তারপর দেখো, তারপর আমাদের যে কাজটা হচ্ছে যেহেতু আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে হ্যাজ, আয়ের সাথে তো হ্যাজ যায় না, তাহলে আমাদের হ্যাভ বসাতে হবে। বসালাম। এরপর যেটা হচ্ছে লস্ট, লস্টই থাকবে। I have lost
তারপর কি আমাদের এই যে অবজেক্টটা বসবে মাই বুক। তাহলে এটা যদি আমরা মিলাইতে চাই তাহলে দেখো যে এটার সাথে এটা সি নাম্বারটা একদম ঠিক আছে। আই হ্যাভ লস্ট মাই বুক। ওকে, রাইট। তো এটা আমাদের ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এখন এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমার বলতেছে কি এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমাকে প্যাসিভে রূপান্তর করতে হবে। এটা আমাকে কি করতে হবে? প্যাসিভে রূপান্তর করতে হবে। আচ্ছা, যেহেতু প্যাসিভে রূপান্তর করতে হবে তো আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব আমাদের সহজ কাজ এটা কি? আমরা নরমালি যেটা করি যে আসলে দিসটাকে নিয়ে আসলাম সামনে। এটা একদম ইজি ছিল। দিস, আচ্ছা, দিস ভালো কথা। এখন দিস এখন যেটা হচ্ছে আমি তোমাদেরকে আগে বলছি যে এখানে কি হয় বলো দেখি? আমরা চাইলে আসলে অপশন থেকে বাদ দিতে পারি। করা যায়। ২ ভাবে করা যায়। কোন সমস্যা নাই। আচ্ছা। তো আমরা নরমালি করে ফেলি। এটা আমাদের নরমালি হয়ে যাবে। অপশন থেকে বাদ দিতে গেলে একটু সময় বেশি লাগতে পারে। দিস তারপরে হ্যাজ টু, আচ্ছা, দিস হ্যাজ টু, আচ্ছা, এই যে এইখানে আমরা যেটা করব কি হ্যাজ টু বি। দিস এর সাথে তো হ্যাভ ইউজ করা যায় না। দিস এর সাথে কি হয়? হ্যাজ যায়। দিস হ্যাজ টু বি। আচ্ছা। তারপরে যেটা হচ্ছে আমি যেহেতু বি ইউজ করলাম তাহলে অ্যাডমিট। অ্যাডমিটেডটা কি হবে? অ্যাডমিটেড হয়ে যাবে। কি হবে? অ্যাডমিটেড হয়ে যাবে। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমাদের একটা প্রেপোজিশন আমরা বাই ইউজ করলাম। আর এই যে ইউটা এখানে চলে আসলো। এটা তো আমরা জানি। রাইট? নরমাল ব্যাপার ছিল। তো আমরা জানি আসলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসলাম। দিসটা বসালাম। হ্যাভ টু যেটা ছিল হ্যাভ টুই বসালাম। আমরা দিস এর সাথে যদি হ্যাভ টু যায় না তাহলে হ্যাজ টু ইউজ করলাম। আচ্ছা। এরপরে আমাদের যে কাজটা করতে হলো যে আসলে যেহেতু আসলে আ হ্যাজ টু হচ্ছে আমাদের মডাল হিসাবে আছে। আমরা জানি মডাল থাকলে আমরা যেটা করি কি মডালের পরে একটা বি যুক্ত করি। সো বি টা যুক্ত করি। এরপরে আমাদের হচ্ছে কি যে এই যে ভার্বটা ভি3 ইউজ করলাম। এরপরে আমাদের একটা প্রিপোজিশন বসলো। এরপরে ইউ সাবজেক্টটা ইউটার হচ্ছে সাবজেক্ট। বা এরপরে তো আসলে ইউ এর সাবজেক্ট ফর্মও যেটা, অবজেক্ট ফর্মও সেটা আমরা বসায় ফেললাম। আচ্ছা, হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা কোথায় আছে। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। এটা আছে আমাদের বি নাম্বারটাতে, বি নাম্বারটা আছে। এটা আমরা জানলাম। এরপর আমাদের যে কাজটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে। ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে একটু খেয়াল করে দেখো। এখানে বলতেছে কি যে দ্যা ওয়ার্ড এনিবডি ইস অ্যান এক্সাম্পল অফ এনিবডি। এখন এখানে বলতেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আচ্ছা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আমরা জানি এনি থাকলে কি থাকে? এনি থাকলে এটা কি হয়? এনি থাকলে আমরা জানি এটা হচ্ছে এনিবডি যে কেউ হইতে পারে। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি বলো দেখি? আমরা যখন আর্টিকেল পড়েছি, সো ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এরকম পড়েছিলাম না? তো ওইখানে যখন পড়ছিলাম ডেফিনিট মানে কি নির্দিষ্ট। আর ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট। আচ্ছা, ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট। এনিবডি বলতে যে কোনো একজন হইতে পারে। এনিবডি দ্বারা কি বুঝায়? এনিবডি দ্বারা বোঝায় আসলে যে কেউ। অনির্দিষ্ট একজন। রাইট? তাহলে এইটার সাথে আসলে আমাদেরকে ইনডিফিনিট প্রোনাউনটাই চলে যাচ্ছে। তো বাকিগুলোর কথা যদি আমরা বলতে চাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলা কোনগুলা? আমরা তো এগুলো জানি। ডিস্ট্রিবিউটিভ, আচ্ছা। ইচ, এইদার আমরা জানি না। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? WS ওয়ার্ড। WS ওয়ার্ড যেগুলো আছে, হোয়াট, হোয়ার, হোয়েন, হাবিজাবি যেগুলো আছে সেগুলা। তারপর আমাদের এখানে দ্যাট আছে। এগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে সেন্টেন্সের মাঝে, রাইট? রেসিপ্রোকাল প্রোনাউন এটা দ্বারা আমরা বলতে পারি ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এগুলা এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইচ, এইদার, ঠিক ইচ, এইদার, নেইদার এগুলো ইয়ে করলাম। তো তাহলে আমাদের এই অপশনটা আগেই বাদ হয়ে যাচ্ছে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা বলছিলাম WS হোয়াট দ্যাট এগুলো তো নাই, এনিবডি নাই এখানে। তাহলে এটাও বাদ। সি নাম্বার হলো রেসিপ্রোকাল প্রোনাউন বলতে বোঝায় ইচ আদার, ওয়ান অ্যানাদার এগুলা, রাইট? আচ্ছা। ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার এগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এটাও আমাদের বাদ। তাহলে থাকতেছে ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার।
আর আমি কারণটা তোমাদেরকে বুঝাই দিলাম এই জন্য যে ইনডেফিনিট দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝায়। আর আমি যখন বলতেছি এনিবডি দ্বারা যে কোনো একজন হইতে পারে। তাহলে এটা ইনডেফিনিট একটা ব্যাপার, রাইট? যেহেতু ইনডেফিনিট ব্যাপার তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা চলে যায়। আচ্ছা, এরপরে আমাদের মানে ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই ৫ নাম্বারটাতে। এই ৫ নাম্বারটা নিয়ে তোমাদের ঘষা-মাজা চলতেছে। অনেকে বলতেছে যে আসলে আ এখানে গ্যাপ হবে। আবার অনেকে বলতেছে মেড এ গুড স্পিচ হবে। এখন কোনটা হবে? সো এইটা তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবা কোনটা আমাদের অ্যান্সার। পরবর্তীতে কোনো এক সময় হয়তোবা আমরা এটার অ্যান্সার নিয়ে আসবো এবং তোমাদের কমেন্টার একটা রিপ্লাই দিয়ে দিব। অথবা কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। ওকে? আচ্ছা। এরপরে আমরা চলে যাই ৬ নাম্বারটাতে। ৬ নাম্বারটাতে বলতেছে যে আসলে হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক। আচ্ছা। সো তোমরা এখন এইটা নিয়ে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা তোমরা আসলে অলরেডি জেনে ফেলছো হয়তোবা এটা অ্যান্সার কোনটা হবে। তো আমরা জানি যে আসলে আমরা এটা আমাদের অনেক পরিচিত জিনিস যে বাই ওয়ার্কিং হার্ড আমরা অনেকেই এইরকম সেন্টেন্স শিখছিলাম আমাদের জাতীয় সেন্টেন্স বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে? ইউ উইল গেট, ঠিক আছে, এ প্লাস এরকম টাইপের অনেক কোশ্চেনে আমরা দেখছিলাম যে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট এ প্লাস হাবিজাবি টাইপের অনেক কোশ্চেন আমরা বিভিন্ন জায়গায় দেখি আরকি। অনেক সেন্টেন্স আমরা দেখি আরকি। তো যাই হোক এখানে একটু খেয়াল করে দেখো তো। এটা আমাদের মেইন উদ্দেশ্য না। এটা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু দেখা। দেখো তো বাই ওয়ার্কিং হার্ড। তো তোমরা অনেকে বলতেছো বাই হার্ড ওয়ার্ক। ঠিক আছে? এরকম বলতেছো। কিন্তু খেয়াল করে দেখো তো আসলে আমরা ইউজ যেটা করি বাই ওয়ার্কিং হার্ড। কিন্তু এখানে দেখে বলছে ড্যাশ হার্ড ওয়ার্ক। এই কারণে আমরা আসলে বাইটা নিলাম না। বোঝা গেছে? আমরা আসলে বাই ওয়ার্কিং হার্ড বলি। রাইট? আচ্ছা। আর এরপরে দেখো আমাদের যেটা হচ্ছে কি যে হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক। সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে কি পাইছে বলো দেখি? সে হচ্ছে কি প্রাইজ পেয়েছে। সে পুরস্কার পেয়েছে। রাইট? তাহলে আমাদের যেটা হচ্ছে আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে বাই ডিন্ট অফ। মানে কি? মাধ্যমে। মানে কি? মাধ্যমে। এটা দ্বারা বোঝায় কি? মাধ্যমে বা দ্বারা। দ্বারা বা মাধ্যমে। কঠোর পরিশ্রমের মাধ্যমে বা দ্বারা সে কি পেয়েছে? একটা প্রাইজ পেয়েছে। তাহলে আমাদের এখানে এ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে কি? প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা। এরপরে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স ৭ নাম্বারটা। আমরা নাম্বার 7 এ চলে আসলাম। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট। আচ্ছা, অ্যাকসেপ্ট এবং রিফিউজ একটু খেয়াল করে দেখো। অ্যাকসেপ্ট আর রিফিউজ ২ টা একটা বিপরীত না? অল্টারনেটিভ না? অল্টারনেটিভ, অল্টারনেটিভ, অল্টারনেটিভ বা বিপরীত। যখন দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট। আচ্ছা, এখানে যেটা হচ্ছে অ্যাকসেপ্ট এবং রিফিউজ দুটো অল্টারনেটিভ ব্যাপার। দুটা হচ্ছে একটা আরেকটা বিপরীত। যখন বিপরীত জিনিস বুঝায় তখন আমরা কি করি? অল্টারনেটিভ কনজাংশন ইউজ করি। অল্টারনেটিভ কনজাংশন ইউজ করি। আর অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে আমাদের কি বলো? ঠিক আছে? এখানে দেখো তো অল্টারনেটিভ কনজাংশন আমাদের হচ্ছে কি? অর। কোনটা বলো দেখি? অর। অল্টারনেটিভ কনজাংশন কোনটা? আমাদের হচ্ছে অর। এটাকে আমরা বলি অল্টারনেটিভ কনজাংশন। বাকিগুলো একটু খেয়াল করে দেখো। অ্যান্ড বলো, বাট বলো। এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের কি? তোমরা হয়তোবা জানো কোন ধরনের কনজাংশন। তো আমাদের যেহেতু অ্যাকসেপ্ট এবং রিফিউজ এর কথা বলতেছে, এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন এর দিকে মেনশন করতেছে। এইজন্য আমরা জানি অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে আমাদের অর, তাহলে আমাদের এ নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা। তাহলে এরপরে দেখো দ্যা সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্ট ৮ নম্বরটাতে আমরা চলে আসলাম। দ্যা সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ ড্যাশ। ভালো কথা। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। এই সেন্টেন্সটা দেখে তোমাদের মাথা ঘুরে যাইতে পারে। ঘুরে যাওয়াটা স্বাভাবিক। আসলে কিভাবে আসলো এরকম? এটা কিভাবে হইল? রাইট? আচ্ছা। আমরা আসলে মেইনলি এই সেন্টেন্সটা কিভাবে আসছে এটা একটু খেয়াল করে দেখি। এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে কি দেখো, ইট আগে বুঝো, ব্যাপারটা আগে বুঝো। ইট সিমস দ্যাট হি হ্যাজ অ্যাক্টেড। হি হ্যাজ অ্যাক্টেড He has acted rightly. He has acted rightly.
রাইট? আচ্ছা, ইট সিমস দ্যাট হি হ্যাজ অ্যাক্টেড রাইটলি। এইটাকেই এই সেন্টেন্সটাকে আমরা বানাইছি কিভাবে দেখো? এই সেন্টেন্সটাকে আমরা বানাইছি কিভাবে? যে আসলে এই সেন্টেন্সটা দেখো হয়ে গেছে আমাদের। আমরা পড়াচ্ছি ৮ নাম্বারটা, রাইট? আচ্ছা, ইট সিমস দ্যাট হি হ্যাজ অ্যাক্টেড রাইটলি। তাহলে এটাকে আমরা যেটা করছি, আমরা বলছি কি হি সিমস, এই যে এটা হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। এখন যে কাজটা হচ্ছে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। একটু খেয়াল করে দেখো তো। এই যে টু হ্যাভ অ্যাক্টেড, টু হ্যাভ অ্যাক্টেড, এই যে টু হ্যাভ অ্যাক্টেড এই অংশটুকু, এই অংশটুকু দেখো তো আমাদের পারফেক্ট। এই যে এই সেন্টেন্সের এই পারফেক্ট এই অংশটুকু থেকে আসছে না? হি হ্যাজ অ্যাক্টেড, হি হ্যাজ অ্যাক্টেডটা কি আমরা বলতে পারি এটা কি পারফেক্ট টেন্সের একটা ব্যাপার না? পারফেক্ট টেন্সের তো একটা ব্যাপার। তাহলে এই সেন্টেন্সটাই মূলত আসলে এই সেন্টেন্সটাই থেকে মূলত এই সেন্টেন্সটা তৈরি হইছে। এটাকে রিডিউস করে এইভাবে লেখা হইছে। সহজ কথা। এখন যেটা হচ্ছে যে আমরা দেখলাম আসলে এই যে ইনফিনিটিভ যে অংশটুকু হইছে, এটা একটা পারফেক্ট অংশ থেকে হইছে। পারফেক্ট টেন্স থেকে হইছে না দেখো? হি হ্যাজ অ্যাক্টেড। এটা একটা পারফেক্ট ব্যাপার-স্যাপার না? এখানে একটা পারফেক্ট টেন্স এর ব্যাপার-স্যাপার আসছে না বলো তো? হি হ্যাজ অ্যাক্টেড। আমরা এটা বলতে পারি এটা কি? আমরা স্ট্রাকচার দেখে বলতেছি এটা হচ্ছে পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলতেছি না? আচ্ছা। যাই হোক, এটা আমাদের মেইন কথা না। আমাদের পারফেক্ট একটা অংশ থেকে আসলো। দেখে এই ইনফিনিটিভটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। এবং পারফেক্ট ইনফিনিটিভ এর একটা স্ট্রাকচার হচ্ছে, এখানে যেটা হয় কি? আমাদের টু বসে, এরপরে আমাদের হ্যাভ বসে এবং এরপরে আমাদের ভার্বের ফ্রি ফর্ম বসে। এই অংশটুকুকে আমরা বলি কি? পারফেক্ট ইনফিনিটিভ। কি বলি? পারফেক্ট ইনফিনিটিভ বলি। আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভ বলি। এখন যে কাজটা হচ্ছে, আমরা তো পারফেক্ট ইনফিনিটিভ বলতেছি। পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা আসলে মেইনলি পাস্টের কোনো সময়টাকে বুঝায়। পাস্টের কোনো সময় বুঝায়। দেখো, আমি এই সেন্টেন্সটা আমাকে ধরা আমার জন্য একটু টাফ। কিন্তু আমি যখন এটাকে ভেঙে বলছিলাম, দেখো এখান থেকে তো এই সেন্টেন্সটা হইছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইট সিমস দ্যাট হি হ্যাজ অ্যাক্টেড রাইটলি। এটা মনে হচ্ছে সে সঠিক কাজটাই করেছে। আচ্ছা, তাহলে ইট সিমস দ্যাট এখানে মনে হওয়ার কাজটা পরে হচ্ছে। কিন্তু এই যে হি হ্যাজ অ্যাক্টেড, সে যে কাজটা করছে সেটা মনে হওয়ার আগেই করে ফেলছে। হি হ্যাজ অ্যাক্টেড, এই কাজটা সে আগে করছে। আর এরপরে আমাদের মনে হইছে। আমাদের মনে হচ্ছে। আমাদের মনে হওয়াটা প্রেজেন্টের ব্যাপার। কিন্তু আমাদের যে হি হ্যাজ অ্যাক্টেড যে কাজটা সে করছে সেটা কি পাস্টের ব্যাপার। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা মেইনলি পাস্টের একটা সময়কে বুঝায়। এবং পারফেক্ট ইনফিনিটিভ এর একটা স্ট্রাকচার হচ্ছে মানে মেইন স্ট্রাকচারটা হচ্ছে কি আমাদের টু হ্যাভ প্লাস ভি থ্রি এই আরকি। তাহলে আমি দেখতেছি টু হ্যাভ প্লাস ভি থ্রি এখানে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসলে আমাদের অ্যান্সার কোনটা? বলো দেখি আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। বোঝা গেছে নাকি যায় নাই? এরপরে ৯ নাম্বারটার কথা আমি কি আর বলব যে ব্রেভ। এই ব্রেভ এটা তোমরা জানো এতক্ষণে তোমরা পেয়ে গেছো আরকি। ব্রেভ, দ্যা টার্ম ব্রেভ এটা ইন্টারজেকশন, ইন্টারজেকশন। এটা তোমরা জানোই। তো এখন যেটা বলতেছে ১০ নম্বর I have a cow which is red, which is red। এই সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? এখন আমরা এটাকে ২ টা ভাবে ভাগ করতে পারি। এটা একটা অংশ, এটা একটা অংশ। which is red। আচ্ছা, যে অংশটা নিজের অর্থ আমরা জানি যে আসলে একটা সেন্টেন্সের যে অংশটুকু, ঠিক আছে? স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। দেখো তো এখানে ২ টা অংশ আছে না? একটা হচ্ছে I have a cow, I have a cow। এটা একটা অংশ, এটাকে ভাগ করলাম। সো আরেকটা অংশ হচ্ছে হুইচ ইজ রেড। এটা আরেকটা অংশ। ২ টা অংশ আছে। হুইচ ইজ রেড। হুইচ ইজ রেডটা এটা কি আসলে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে? পারতেছে না। তাহলে এই অংশটুকু আমাদের বাদ। কিন্তু আই হ্যাভ এ কাউ এই অংশটুকু আমাদের নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা কি বলো? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেটাই হোক না কেন আমাদের চাচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউটা হচ্ছে আমাদের কি বলো? আই হ্যাভ এ কাউটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আচ্ছা। এরপরে দেখো রোটেশন। রোটেশনের অ্যাডভার্ব ফর্ম কোনটা হবে? এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা এটা রোটেশনালি এটা আমরা জানি। সি নাম্বারটা অ্যান্সার।
ঠিক আছে? সি নাম্বারটা অ্যান্সার রোটেশনালি, এটা তো নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে ১২ নম্বরটার কথা বলতেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এইরকম টাইপের সেন্টেন্সে আমাদের যেটা করতে হয় কি, গ্যাপের আগে পরে দেখতে হয়। দেখো, বাঙালিস, বাঙালিদের কথা বলতেছে। এখন এটা দ্বারা কি বলতেছে? জাতি বোঝাচ্ছে, জাতি। বাঙালিস দ্বারা কি জাতি বোঝাচ্ছে না বলো? জাতি বোঝাচ্ছে। আমরা জানি জাতি, জাতি। জাতি হলে জাতি বা শ্রেণী বোঝালে এটা হয়ে যায় কমন নাউন। এটা হয়ে যায় কমন নাউন। আর আমরা জানি কমন নাউন, কমন নাউনের আগে আমরা জানি কমন নাউনের আগে আমাদের কি বসে? দেখো, বাঙালিস দ্বারা জাতি বোঝাচ্ছে। জাতি বোঝাচ্ছে। জাতি মানে কমন নাউন। সো আমরা জানি কমন নাউনের আগে আমাদের আর্টিকেল দা ইউজ করা হয়। আমরা জানি দা প্লাস কমন নাউন। কমন নাউনের আগে দা বসাতে হয়। এটা আমরা জানি। আমরা জানি কমন নাউনের আগেই আর্টিকেল বসে। কমন নাউনের আগে আর্টিকেল বসে। এবং কমন নাউনের প্লুরাল ফর্ম করা যায়। কমন নাউন কখনো একা বসতে পারে না। এটা আমরা জানি। কমন নাউন কখনো একা বসতে পারে না। কমন নাউনের আগে হয় আর্টিকেল বসে অথবা কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে? তাহলে আমাদের যে ব্যাপারটা অপশনের মধ্যে একটু খেয়াল করে দেখি। আমাদের এখানে ডি নাম্বারটা আমাদের হচ্ছে অ্যান্সার। কারণটা কি দেখো? আমরা জানি বাঙালিজ হচ্ছে জাতি। জাতিকে দ্বারা বোঝায় কমন নাউন। কমন নাউনের আগে আমাদের আর্টিকেল দা বসে। দা আছে ডি নাম্বারে। তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে চলে আসো দেখো ১৩ নাম্বারটাতে। ১৩ নাম্বারটাতে কি বলতেছে আমাদের? ১৩ নাম্বারটাতে যেটা বলতেছে যে, "হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম।" আমরা জানি যে আসলে হোয়েন, হোয়েন যুক্ত অংশটুকু, হোয়েন যুক্ত অংশটুকু আমাদের, হোয়েন যুক্ত মানে হোয়েন যুক্ত ক্লজটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর হোয়েন ব্যতীত ক্লজটা আমাদের হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? সেটা আমাদের অ্যান্সার। একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে আছে উইল। উইল থাকা মানে এটা ফিউচার টেন্স, এটা বাদ। হ্যাড থাকা মানে হচ্ছে এটা কি? হ্যাড স্টাডিড। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা। তো আমাদের মেইন কথা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে আমরা বুঝবো যে এখানে আইএনজি এর একটা ব্যাপার-স্যাপার আছে। আমি দেখলাম শুধু এইখানে আইএনজি এর ব্যাপার-স্যাপার আছে। এখানে আইএনজি নাই, এখানেও আইএনজি নেই। তাহলে এ নাম্বারটা বাদ, বি নাম্বারটা বাদ, ডি নাম্বারটা বাদ। তাহলে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। আচ্ছা। আমি যদি বুঝতে চাই আমরা জানি হোয়েন যুক্ত ক্লজ। দেখো, হোয়েন এর দেখো হোয়েন যুক্ত ক্লজটা কি? হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এটা হচ্ছে হোয়েন যুক্ত ক্লজ। যেখানে এন্টার্ডটা কি বলো? ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্সকে মেনশন করতেছে। তাহলে দেখো বাকি অংশটুকু আমাদের থাকবে কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়েন এর আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে এই জায়গাটায়। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। আমি অপশনের মধ্যে খুঁজলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেই এখানে অপশনের মধ্যে আইএনজি থাকতে হবে। আমি দেখলাম এ, বি, ডি কোনটাতে আইএনজি নাই। তাহলে এ, বি, ডি বাদ, আমাদের দেখার কোনো দরকার নাই। আমাদের সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের ওয়াজ অথবা ওয়ার বসবে এবং ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে। এটা আমাদের স্ট্রাকচার। এটা মেনশন করতেছে সি নাম্বারটাতে। তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব ১৪ নাম্বারটাতে। ১৪ নাম্বারটাতে বলছে আর্টিসান। আর্টিসান একটা ভালো ব্র্যান্ডের নাম। দক্ষ কারিগর। হ্যাঁ? এটা মেনশন করে। আর্টিসান এটা সি নাম্বারটা অ্যান্সার। এ ক্রাফটস পারসন। আচ্ছা। এরপর ১৫ নাম্বারটা। ১৫ নাম্বারটা নিয়ে মারামারি চলতেছে। অলরেডি ট্রেন্ডিং এ চলে আসছে। তো যে জিনিসটা মারামারি আসে, সেই জিনিস নিয়ে আমরা আসলে খুব একটা করি না। সো অনেকে বলতেছে এটার অ্যান্সার হবে। অনেকে বলতেছে এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। অনেকে বলতেছে অ্যান্সার হবে ডি নাম্বারটা। এই আরকি। এটা নিয়ে অনেক মারামারি চলতেছে। তো আমি আসলে হচ্ছে যে, যেই জিনিসটা মারামারি চলতেছে সেই জিনিসটা এখন কথা বলতেছি না। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা। তোমরা কোনটা দাগায় আসছো? তোমাদের কাছে কি মনে হচ্ছে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কমেন্টে করবা। ইনশাআল্লাহ একটা সময় আমরা অ্যান্সার দিয়ে দিব। ওকে? তো আ আ আশা করি তোমাদের হচ্ছে এই সমাধানটা তোমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে তোমাদের যে এক্সাম যেটা আছে, ডেন্টাল এক্সাম বলো বা অন্য ইউনিভার্সিটির এক্সাম বলো, এটাতে অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের আমাদের এই অংশটুকু, আমাদের এই যে আসলে সমাধান যে পার্টটা যে সেশন যেটা ছিল আরকি, এটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে ওকে, আল্লাহ হাফেজ।